ঠিকই বলেছ জামাইবাবু, একজন অন্ধ মানুষ কখনো কিছু হতে পারে না। হয়তো তুমি বেনি জোফেন অথবা গোপাল কৃষ্ণ তিওয়ারি এদের নাম শোনোনি। এরা তারা যারা অন্ধ হওয়ার সত্ত্বেও আইএস অফিসার হয়েছে। জানো কেন? কারণ মানুষ নিজের চোখ দিয়ে হারে না, বরং মন থেকে হেরে যায়। আর আমি আমার মনকে তৈরি করে নিয়েছি। আমাকে কেউ আমার স্বপ্ন সফল করতে আটকাতে পারবে না। আমি আমার বাবার নাম উজ্জ্বল করবই করব। শাবাশ রেনু। এবার বলুন সোমনাথ বাবু, রেনুর কথার কোনো উত্তর আপনার কাছে কি আছে? আপনাকে একটা কথা বলে দিই, আমাদের রেনুকে অত ছোট ভাববেন না। ও ভীষণ সাহসী, আর আমার পুরো বিশ্বাস আছে একদিন রেনু আইএস হয়ে আমাদেরকে দেখাবে। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। সংস্কৃত এই শ্লোকের অর্থ হলো, যেখানে নারী বা স্ত্রীর পুজো হয়, তাদের সম্মান করা হয়, সেখানে দেবতা বাস করেন। কিন্তু আফসোসের কথা যে এই শ্লোক কেবল গ্রন্থে লেখা রয়ে গেছে, বাস্তব জীবনে কেউ একে গুরুত্ব দেয় না। সারা বিশ্বে মহিলাদের জন্য সর্বাধিক সুরক্ষিত দেশের তালিকায় ভারতের নাম ৮৭ নম্বরে রয়েছে। বাড়ির চার দেওয়ালের মধ্যে অথবা বাড়ির বাইরে আমাদের মারা, আমাদের বোন বা মেয়েরা সুরক্ষিত নয়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের গল্প কানপুরের ২৩ বছরের মেয়ে রেনুর। দিন দুপুরে যাকে কয়েকজন কিডন্যাপ করল। কারা ছিল এরা, আর তাদের সঙ্গে রেনুর কি শত্রুতা ছিল? এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই চলুন রেনুর গল্পটা ভালো করে দেখি। বাবা, তুমি কেন এসেছো? দাদাকেই পাঠিয়ে দিতে পারতে। মা, কৃষ্ণ তো আছেই, কিন্তু আজকে আমি ভাবলাম যে আমার মেয়েকে আমি চা বানিয়ে খাওয়াবো। দেখ মা, ২ মাস পর তোর আইএএস এর ইন্টারভিউ আছে। একবার তুই যদি ভালো করে পাশ করে যাস, তাহলে তোর জন্য আমার মাথাটা গর্বে উঁচু হয়ে যাবে। কেন ইন্টারভিউ ভালো হবে না বাবা? তুমি কি তোমার মেয়েকে ভরসা করো না? আরে না না, আমার তো পুরো ভরসা আছে তোর ওপর। তুই আইএএস অফিসার অবশ্যই হবি। কিন্তু কি হয়েছে বাবা? তুমি চুপ কেন করে গেলে? না, আমি সেইটা মনে করছিলাম যে তুই প্রথমবার যখন আমায় বললি যে তুই আইএএস পরীক্ষা দিবি, সেই সময় কিন্তু আমার একদম ভরসা ছিল না। আমার তখন মনে হয়েছিল যে তোর এই ডিসিশনটা তোর স্বপ্নটাকে না ভেঙে দেয়। বাবা, মা, যদি আজ তোর মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। আজ সন্ধ্যাবেলায় আপনারা দেখবেন হনুমানের আর এক পাপীকে বিনাশের গল্প। তুমি না এভাবেই বসে থাকো। ওই মেয়েটা যেদিন অফিসার হয়ে যাবে না, সব জিনিসপত্র সহ আমাদেরকে তুলে বাড়ি থেকে বের করে দেবে। তুমি নিজে তো কিছু কাজকর্ম করো না, এখন শুধু এই বাড়িটা তো আছে আমাদের কাছে। আর তাছাড়াও মা চলে যাওয়ার পরে রেনু আর বাবা ছাড়া আমরা দুজনেই তো এই বাড়িতে থাকি। ওদিকে দিদি তো এলাহাবাদে থাকে। আর রেনু চলে যাওয়ার পরে এই বাড়িটা তো আমাদেরই হবে, তাই তো? কি করে? আমার উপর ছেড়ে দাও। এই বাড়ি থেকে রেনুর বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আরে এবার তো চা করে আনো। এই না, আজ সন্ধ্যায় আপনারা
ওখানে? রেনু! মনে হয় সারিকা এসে গেছে। আরে মিস রেনু, এত সেজে গুজে কোথায় যাচ্ছেন আপনি? আসলে দিদি, আমি সারিকার সঙ্গে বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। ঠিক আছে। একটু সাবধানে যাবে কিন্তু, রাস্তার মাঝে একটা নির্জন জায়গাও পড়ে, আর ওই রাস্তায় জঙ্গলি জানোয়ারও থাকে। আর ইনি হলেন আমার আদরের ছোট শালি, তাই একটু খেয়াল রেখো ওর। এতক্ষণ ধরে হর্ন কেন বাজাচ্ছিলি? একটু অপেক্ষা করতে পারতি না নাকি? বাবা, আমার মনে হয় রেনুর বিয়েটা এবার তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। মাধুরী ঠিক বলছে বাবা, ওর বিয়ের জন্য দেরি করা উচিত নয়। বিয়ে এখন নয়, 2 মাস পরে রেনুর ইন্টারভিউ আছে। ভগবান যদি চায় না, তাহলে ও নিশ্চয়ই কোয়ালিফাই করবে। আর একবার যদি আমার মেয়ে আইএএস অফিসার হয় না, তাহলে দেখবি ওর জন্য ছেলে পেতে কোনো অসুবিধে হবে না। কালকে আমি ওর জন্য বাড়িতে একটা পুজোর আয়োজন করেছি। তোমরা দুজন মনে করে কুমুদ আর প্রমোদকে ডেকে নিও। হ্যাঁ, ঠিক আছে বাবা। আরে আরে, এইভাবে কেউ সামনে গাড়ি দাঁড় করে নাকি? আপনাকে অভিনন্দন, 2 মাস পরেই অফিসার হয়ে যাচ্ছেন। ঘুরতে যখন বেরিয়েছেন আমাদের বাইকে চলুন, আমরা ঘুরিয়ে আনছি। দেখো সূর্য, আমাদের এগুলো একদম পছন্দ নয়। নিজের লিমিটে থাকো, বুঝলে? ম্যাডাম, আপনাকে ভালোবাসি, আর যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন আমি কিন্তু চেষ্টা করতেই থাকবো। চল সারিকা। সাবধানে। আরে ইয়ার, তোর শালি তো অফিসার হতে চলেছে। আরে রিটেন এক্সাম পাশ করলেই কেউ অফিসার হয়ে যায় না, বুঝেছিস? দেখ, 2 মাস পরে ওর ইন্টারভিউ, তখন দেখা যাবে। যদি তোর শালি অফিসার হয়ে যায় তাহলে তো তোর সব আনন্দ শেষ। 2 মাস বাকি আছে, যত আনন্দ করার এখনই করে ফেল। কালকের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো? পুরুত মশাইকে খবর দিয়েছো তো? হ্যাঁ বাবা। আরে সোমনাথকে দেখতে পাচ্ছি না। বাবা, ও একটা কাজে বাইরে গেছে। কাজের জন্য? রেনু, দাঁড়ো বাবা, কেউ আসবে না, আমি নিজেই দাঁড়াতে পারবো। আয় মা, বস 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 মা, বস। রেনু, মা তোর ইন্টারভিউটা যাতে ভালোভাবে হয়ে যায় সেই জন্য কাল আমি একটা পুজোর আয়োজন করেছি। ঠিক আছে বাবা। নমস্কার বাবা। আরে প্রমোদ, এসো এসো বাবা, এসো এসো। কেমন আছো তুমি? ঠিক আছে, তুই কেমন আছিস? সব ঠিক আছে। এই জায়গাটায় আসতে এত বেঁচে পরিশ্রম থাক হয়। মা। কেমন আছিস রেনু তুই? আমি ঠিক আছি দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শুধু নিজে দিদিকেই আলিঙ্গন করবে, জামাইবাবুকে করবে না? অবশ্যই জামাইবাবু।
কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিন্তু আমি তোমার উপর রেগে আছি। কেন? এতদিন পর তুমি আমাদের বাড়িতে এলে। আরে রেনু, এইবার আমি 7 দিনের ছুটি নিয়ে এখানে এসেছি। এই 7 দিনের মধ্যে লড়াই করো, কথা বলো, যা খুশি ইচ্ছা করো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাকে ওই কৃষ্ণ। বাবু আপনি কি দেখছো তুমি এখান থেকে? এটা কি করছিলে তুমি? এমন নীচ কাজ করতে তোমার লজ্জা করে না? আরে এই বয়সে তুমি এসব করছো? তোমার মেয়ের মতো বয়স ওর। বাবু, যদি বাবা একবার জানতে পেরে যায় না, তাহলে তোমাকে পুলিশের হাতে তুলে দেবে, বুঝলে? আমি কথা দিচ্ছি বাবু, এরপর থেকে এরকম আর করবো না। বাবু বাবু এখান থেকে আমি চলে যাব, আমাকে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। ঠিক আছে, আপাতত আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু এর পরেও যদি এরকম করো, আমি নিজেই পুলিশকে ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো আর মারও খাওয়াবো, বুঝলে? যাও এখান থেকে। রেনু! রেনু, তোমার কিছু হয়নি তো? রেনু, তোর কিছু হয়নি তো বাবু? ভগবানের অসীম কৃপা যে প্রমোদের চোখে পড়ে গিয়েছিল, তা না হলে না জানি আজ কি অঘটন ঘটে যেত। হ্যাঁ হ্যাঁ, এখনই একটা অঘটন ঘটতে গিয়েও বেঁচে গেছে, কিন্তু এরকম ভয় তো লেগেই থাকবে, তাই না? আর আমাদের মধ্যে সবসময় কেউ তোকে বাঁচানোর জন্য থাকবে না। কি বলতে চাইছিস তুই? আমি এটা বলতে চাইছি, যে মেয়েটা নিজের খেয়াল রাখতে পারে না, সে একাই পৃথিবীতে বাঁচবে কি করে? একটু ভেবে দেখুন, এরপর যদিও কোনো একটা চাকরি পেয়ে যায়, তো আমরা সবসময় তোর সঙ্গে থাকবো না ওকে বাঁচানোর জন্য? দেখুন, আমার কথা শুনুন, ওর বিয়ে দিয়ে দিন, অন্তত ওর পাশে ওর স্বামী তো থাকবে। আর আপনি ক্ষমা করবেন বাবা, একটা দৃষ্টিহীন মেয়ে কোনোদিন আইএএস অফিসার হতে পারবে না। ঠিকই বলেছো জামাইবাবু, একজন অন্ধ মানুষ কখনো কিছু হতে পারে না। হয়তো তুমি বেনি জোফেন অথবা গোপাল কৃষ্ণ তিওয়ারি এদের নাম শোনোনি। এরা তারা যারা অন্ধ হওয়ার সত্ত্বেও আইএএস অফিসার হয়েছে। জানো কেন? কারণ মানুষ নিজের চোখ দিয়ে হারে না, বরং মন থেকে হেরে যায়। আর আমি আমার মনকে তৈরি করে নিয়েছি, আমাকে কেউ আমার স্বপ্ন সফল করতে আটকাতে পারবে না। আমি আমার বাবার নাম উজ্জ্বল করবই করব। সাব্বাস রেনু। এবার বলুন সোমনাথ বাবু, রেনুর কথার কোনো উত্তর আপনার কাছে কি আছে? আপনাকে একটা কথা বলে দিই, আমাদের রেনুকে অত ছোট ভাববেন না। ও ভীষণ সাহসী, আর আমার পুরো বিশ্বাস আছে একদিন রেনু আইএস হয়ে আমাদেরকে দেখাবে। বেনো জিফেন দেশের প্রথম একজন এমন আইপিএস অফিসার যিনি পুরোপুরি দৃষ্টিহীন ছিলেন, আর রেনু তাকে নিজের আদর্শ মনে করত, আর তার থেকে প্রেরণা নিয়ে নিজের দুর্বলতাকে নিজের শক্তি করে তুলছিল। ছোট থেকেই ওর অন্ধত্ব নিয়ে ও কখনো ভেঙে পড়েনি, আর রেনুর সবচেয়ে বড় শক্তি ছিল ওর বাবা, যিনি ওকে কখনো হার না মানার শিক্ষা দিয়েছিলেন।
জীবনে আপনাদের সামনে অনেক বাধা আসতে পারে, কিন্তু নিজের লোকেরা সঙ্গে থাকলে আপনি অবশ্যই সব বাধা অতিক্রম করতে পারবেন আর সব সমস্যার সমাধানের কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাবেন। কিন্তু যদি আপনার নিজের লোকেরাই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, আজ্ঞে হ্যাঁ, রেনু নিজের লোকেরাই ওর সাফল্যে খুশি ছিল না। তারা চাইছিল না যে রেনু এগিয়ে যাক। এখন প্রশ্ন এটাই যে এরা কি রেনুকে তার স্বপ্ন সফল করা থেকে আটকাতে পারবে? আর সব থেকে বড় প্রশ্ন, রেনু কি থামতে রাজি হবে? কোথায় যাচ্ছ? কিছু না, একটু বাইরে যাচ্ছি। সকাল হতে পারে না তোমার বাইরে যাওয়া চাই? আরে মিথ্যে হলেও দিদি আর জামাইবাবুর সামনে একটু নাটক করো যে তুমি এই বাড়ির রেনুকার বাবার খেয়াল রাখতে পারো। তুমি বুঝতে কেন পারছো না? মাত্র 2 মাস বাকি আছে, ও অফিসার হয়ে যাবে। কিছু করেও আটকাতে হবে এটা। আরে নইলে ওফো, তুমি সব সময় এক কথা কেন বলো? আরে 2 মাস আছে তো আমাদের কাছে, তুমি একদম চিন্তা করো না। দেখো 2 মাসে কিন্তু অনেক কিছু হতে পারে। আর হ্যাঁ, তুমি বরং মন দিয়ে পুজো অর্চনা করো আর ভগবানের কাছে প্রার্থনা করো যে এমন কিছু অলৌকিক ঘটে যাতে ও ইন্টারভিউ দিতেই না পারে। শোনো, ওই তুমি কি আমার চেনটা দেখেছো? আমি ওই ওদিকে। ছাড়ো, আমি খুঁজে নিচ্ছি, তোমার মাথাটা এখন ঠিক নেই, আমি যাচ্ছি। আরে আগে তো মানে বেনু, নমস্কার জামাইবাবু। নমস্কার সারিকা। নমস্কার দিদি। নমস্কার। দিদি, আমি ওই সারিকার সঙ্গে একটু বাজারে যাচ্ছি। ঠিক আছে। আরে শোনো সারিকা, গাড়িটা সাবধানে চালিও। বাই। এই সকাল থেকে তুমি কি পরে রয়েছো? যাও গিয়ে শাড়িটা চেঞ্জ করো না। কেন, কি এমন খারাপ শাড়িটা? খারাপ কিছু নয় ম্যাডাম, এতে আমার কুমুদকে দেখতে ভালো লাগে না, বুঝলে? ঠিক আছে। আরে হ্যাঁ, আমার একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। আমার পেপারসগুলো একটু গুছিয়ে দাও। যদি রাতে একটু লেট হয়ে যায় তাহলে চিন্তা করো না, ঠিক আছে? পেপারগুলো গুছিয়ে দাও। কি হয়েছে? গাড়ি কেন দাঁড় করালি? রেনু আবার এসে গেছে। দেখো সূর্য, আমার বাবা তোমার বাবাকে চেনে, আর আমি চাই না যে তোমার নামে আমি ওনাদেরকে নালিশ করি। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি এরকম করো তাহলে তোমার নামে আমি নালিশ করব। না না রেনু, আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি এখানে। আমি তো এটা বলতে এসেছি যাতে তুমি ইন্টারভিউতে সফল হও, আর সেই জন্য আমি তোমায় এই উপহারটা দিতে এসেছি। দ্বিতীয়বার আমাকে টাচ করার চেষ্টাও করবে না, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজ তুমি নিজের লিমিট ক্রস করে ফেলেছো। চল সারিকা। আস্তে। কি সুন্দর লাগে আমার এই মহিলাকে। ভাই, খারাপ না মনে করলে একটা কথা বলি, তোর শালির থেকে বেশি সুন্দরে। আরে ভাই, খারাপ ভাবিস না, আমি তো জাস্ট এমনি বললাম। সুন্দরী কিনা জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার জীবনটাকে কুৎসিত করতে চলেছে। প্রত্যেকদিন একই ব্যাপার, প্রত্যেকদিন আমার বউ উল্টোপাল্টা কথা শোনায় ওই মেয়েটার জন্য। আরে ও অফিসার হতে যাচ্ছে, তাতে আমি কি করব? তাহলে তুই ওকে আটকা অফিসার হওয়ার থেকে। যেদিন তোর শালি অফিসার হয়ে যাবে সেদিন এই বাড়ির থেকে সবার আগে তোকেই ও বের করবে।
রেনু রেনু কি হয়েছে রেনুর? ওই রেনুকে কয়েকজন কিডন্যাপ করে নিয়ে গেছে। কে? কখন? কি করে? কে? জানি না, কয়েকজন লোককে তুলে নিয়ে গেছে। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, পুলিশের কাছে যাচ্ছি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, বাঁচাও। বাবা, ওই এখান থেকেই কোন দিকে যেতে দেখেছো? ওইদিকে। ওইদিকে, তাড়াতাড়ি চলো। বাবা, বাবা, প্লিজ একটু চুপ করো, ওকে পাওয়া যাবে। বাবা তো গেছে, চিন্তা করো না। কি হয়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? কারা রেনুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? জানি না ও এখন কোথায় আছে। বাবা গেছে পুলিশ স্টেশনে। তুমিও প্লিজ কিছু একটা করো। জানি না রেনুর এখন কি অবস্থা। আচ্ছা দেখো, একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে দেখছি। কেঁদো না তোমরা, ঠিক আছে? এই যে গাড়ির টায়ারের দাগ, মনে হচ্ছে গাড়ি এদিকে গেছে। আসুন স্যার, এদিকে আসুন। বাবা, এই যে চটি, এটা রেনুর চটি। এটা এই চেনটা কার? এই চেনটা তো বাবা, রেনু, রেনু। বাবা, 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 আমার খুব ভয় করছে। আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। বাবা, শান্ত হ মা, বাবা, আমার শান্ত খুব হ। ভয় করছে। এমন একজন মেয়ে যে নিজের দুর্বলতার কাছে কখনো হার মানেনি, যে নিজের আশেপাশের লোকেদের নেতিবাচক চিন্তার সামনে কখনো মাথা ঝোঁকায়নি, সেই মেয়েটাকে দুটো শয়তান নিষ্ঠুরভাবে আক্রমণ করল। আমাদের সমাজে থাকা এই শয়তানদের জন্য কোনো মেয়ের অসহায়তার কোনো মূল্য নেই। একজন মহিলারই গর্ভে জন্মানো এই রাক্ষসেরা একজন মহিলার ওপরেই পাশবিক অত্যাচার করে। রেনু দেখতে পেত না, আর এই শয়তানেরা সেই ব্যাপারটারই সুবিধা নিয়েছিল। এখন প্রশ্ন এটাই যে এই শয়তানরা কারা ছিল, কি শত্রুতা ছিল এদের সঙ্গে রেনুর? পুলিশ একটা নিশ্চিত প্রমাণ পেয়েছিল, কিন্তু এই প্রমাণটা কি ওদের অপরাধীর কাছে পৌঁছে দেবে? আদালতে দোষীরা কি শাস্তি পাবে?
আর সব থেকে বড় প্রশ্ন, রেনু কি এই আঘাত সামলে আবার স্বাভাবিক হতে পারবে? দারুণ মজা হলো ভাই। ভালো লেগেছে? আরে বলেছিলাম না খুব ভালো লাগবে। ভাই আমি না খুব ক্লান্ত, এখন আমার ঘুম আসছে, আমি ঘুমোতে গেলাম। আমিও ক্লান্ত হয়ে গেছি, আজকে এখানেই শোবো আমার ভাইয়ের সঙ্গে। প্রমোদ দা, আপনি? আর আপনি পুলিশ কেন নিয়ে এসেছেন? এই চেনটা কি তোমার? হ্যাঁ আমার, কিন্তু এটা পরা কি কোনো অপরাধ নাকি? চেন পরাটা অপরাধ নয়, কিন্তু যেখানে অপরাধটা হয়েছে না, তোর চেনটা ওখানেই পড়েছিল। দেখুন ইন্সপেক্টর, আমি কিছু বুঝতে পারছি না। ইন্সপেক্টর স্যার, এভাবে স্বীকার করবে না, আপনি অন্যভাবে চেষ্টা করুন। ইন্সপেক্টর, আমার অপরাধটা কি? তোর নিজের ছোট শালী রেণুকার রেপ করে না জানার ভান করছিস। আমি কিছুই বুঝতে পারছি না ইন্সপেক্টর। থানায় চল, তোর সব মনে পড়ে যাবে। একেও নিয়ে চলো, চল। জামাইবাবু ও কোথায়? বলুন না, ও কোথায় আছে? যেখানে থাকার কথা ওই খারাপ লোকটার। যাকে আমরা বাড়িতে থাকতে দিলাম সেই আমাদের বাড়ির সম্মান নষ্ট করলো। ছি! আমার মেয়ের জীবনটা তছনছ করে দিল ওই শয়তান বর্বরটা। ফাঁসির সাজা ওর জন্য অনেক কম। বাবা, ও এরকম করতে পারে না। তুই আমায় বিশ্বাস কর রেনু, প্লিজ ওকে বাঁচিয়ে নে রেনু। মাধুরী, এই কথা বলতে তোমার লজ্জা করছে না? আমার কথা শোনো, ওই লোকটার সাথে সব সম্পর্ক তোমার শেষ করে দাও। এবার ওই খারাপ লোকটার সাথে যা কিছু করার পুলিশ করবে। চুপচাপ সত্যিটা বলে দে, না হলে কিন্তু আমি থামবো না। হেই! দেখুন ইন্সপেক্টর, আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি রেনুর সঙ্গে খারাপ কিছু করিনি। আপনি সন্তোষকে জিজ্ঞেস করুন না। সন্তোষ, বল না তুই স্যারকে। স্যার, এই নিন ফাইল। এই কল ডিটেলসটা তো শহরের ভেতরেরই, কিন্তু রেপ শহরের বাইরে হয়েছে। আমি তখন থেকে এই কথাটাই তো বলছি স্যার। ওই দিন আমরা বাড়িতেই ছিলাম আর সন্ধেবেলা মুভি দেখতে গিয়েছিলাম, আর ওখান থেকে ফিরে আসার পরেই আপনি সোজা আমাদের এখানে নিয়ে এলেন। আমার কথা আপনি বিশ্বাস করুন স্যার, আমি রেনুর সঙ্গে নোংরা কিছু করিনি। দেখ মা, 2 মাস পর তোর আইএএস এর ইন্টারভিউ আছে। একবার তুই যদি ভালো করে পাশ করে যাস, তাহলে তোর জন্য আমার মাথাটা গর্বে উঁচু হয়ে যাবে। কখনো ভাবিনি এমন দিনও দেখতে হবে। রেনু ওই দুর্ঘটনার পর পুরোপুরি ভেঙে পড়েছে। সোমনাথের আচরণ দেখে আগে থেকেই ভয় লাগতো, কিন্তু এরকম কিছু করবে ভাবতেও পারিনি। ওই খারাপ লোকটা তার কুকর্মের শাস্তি মনে হয় পেয়ে গেছে এখন। এতক্ষণে মনে হয় পুলিশ ওর হাত পা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আচ্ছা শোনো, আচ্ছা কুমুদ, কালকে সকালে আমাদের একটু বাড়ি যেতে হবে, একটা খুব জরুরি কাজ আছে। কাল? আমি রেনুকে এই অবস্থায় ছেড়ে কোথাও যেতে পারবো না, আর বাবারও তো এখন আমাকে দরকার। আরে কুমুদ, কোনো অসুবিধা নেই, আমি একাই যেতে পারবো, তুমি এখানে থেকে যাও না। বাবা রেনুর খেয়াল রেখো, আমি একাই চলে যাব। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একবার রেনুর সাথে অবশ্যই দেখা করো। হ্যাঁ, দেখা তো করতেই হবে, বেচারি খুব ভেঙে পড়েছে। রেনু, দেখো মা, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, এখন আর কেঁদে কি হবে? যা কিছু হয়েছে সেগুলোকে
সেগুলোকে খারাপ স্বপ্ন ভেবে ভোলার চেষ্টা করো। নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি তো সাহসী মেয়ে। নিজেকে সামলাও, মনের জোর আনো। আচ্ছা রেনু, আমাকে কাল যেতে হবে, আমাকে গোছাতে হবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো, হ্যাঁ? দেখো বেশি কাঁদবে ঠাকবে না, হ্যাঁ? ঠিক আছে? রেনু, কিছু খা সোনা, বাবাও কিচ্ছু খায়নি। আমি বুঝতে পারছি তোর মনের কি অবস্থা। দিদি, ওটা সোমনাথ জামাইবাবু ছিল না, ওটা অন্য কেউ ছিল। অন্য কেউ? কে ছিল সে? ওটা প্রমোদ জামাইবাবু ছিল। না না রেনু, তুই এসব কি উল্টো পাল্টা বলছিস? দিদি, আমি নিজেকে বাঁচানোর জন্য ওই মানুষটাকে একটা আঘাত দিই। আর যখন জামাইবাবু আমার সঙ্গে দেখা করতে এলো তখন আমি সেই জিনিসটা বুঝতে পেরেছি। দিদি, আমার মনে হচ্ছে সোমনাথ জামাইবাবুকে ফাঁসানো হচ্ছে। উনি যেমনই হোক না কেন, এতগুলো বছরে উনি আমাকে একবার ছুঁয়েও দেখেনি। দেখ রেনু, আমার মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। বুঝতে পারছি যে তোর পক্ষে এগুলো বোঝাটা খুব কষ্টের। আমিও তো বিশ্বাস করতে পারছি না যে জামাইবাবু আমার সঙ্গে এটা করেছে, কিন্তু হয়তো এই বিশ্বাসটাকে উনি ভেঙে দিয়েছে। তুই একবার জানার চেষ্টা তো কর দিদি, যে ওনার শরীরে ওই আঘাতটা এলো কোথা থেকে। তারপর তুই আমাকে বিশ্বাস করিস। এখন সিদ্ধান্ত তোর হাতে। একজন রাক্ষস কখনো স্বামী বা জামাইবাবু হতে পারে না। একটা রাক্ষস তো শুধুমাত্র একটা রাক্ষসই হয়। আরে হ্যাঁ কুমুদ, কালকে সকালে বেরোতে হবে না, তাই ভাবলাম যে প্যাকিংটা করে নি। আচ্ছা, আজ সকালে তুমি যে শার্টটা পরেছিলে সেটা কোথায় গেল? ওটা ওটা ছিঁড়ে গেছে, তাই আমি আর একটা দোকান থেকে কিনে পরে নিলাম। ছিঁড়ে গিয়েছিল? কি করে? আরে কি বলবো, একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়েছে। ভগবানের অশেষ আশীর্বাদে আমি ঠিকঠাক আছি, তুমি একদম চিন্তা করো না। কোথাও লেগেছে নাকি? হ্যাঁ গো, কাঁধে অল্প একটু চোট লেগেছে, কিন্তু ছাড়ো না এসব তুমি। কালকে সকালে আমাকে বেরোতে হবে, আমার ঘুমোতে হবে। প্লিজ আমাকে ঘুমোতে দাও, না হলে শরীর খারাপ করবে। শুধু নিজে দিদিকেই আলিঙ্গন করবে, জামাইবাবুকে করবে না? অবশ্যই জামাইবাবু। আচ্ছা কুমুদ, আমি বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা বাবা, আমি বেরোলাম, গাড়ি টাইম হয়ে গেছে। নিজের মেয়ের সমান শালির সাথে এইরকম নোংরা আচরণ করতে লজ্জা করে না? আর এখন তুমি পালাচ্ছ? কুমুদ, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার কুমুদ, তুই কি বলতে চাইছিস? স্যার, আরে এই পুলিশ পুলিশ ওকে নিয়ে কেন এলো এখানে? বাবা, পুলিশকে আমি আর কুমুদ দিদি ডেকেছি, কারণ আসল দোষী সোমনাথ জামাইবাবু নন,
বরং প্রমোদ জামাইবাবু। এগুলো কি হচ্ছে? রেনু, তুমি এসব কি বলছো? স্যার স্যার, আমি কিচ্ছু করিনি। এসব এসব মাধুরীর চক্রান্ত। আপনার শার্টটা খুলুন। আমি বলছি আপনার শার্টটা খুলুন। শার্টটা খুলুন আপনি। খুলছি স্যার। এক্ষুনি খুলুন। তাড়াতাড়ি। খোল। এখানে আঘাত লাগলো কি করে? স্যার স্যার স্যার, ওই আঘাতটা আমার, হ্যাঁ হ্যাঁ, আমার আঘাত লেগেছিল স্যার। আরে আমি তোমায় বলেছিলাম না কুমুদ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরেও এসব কেন? কাল সকালে কোথায় ছিলে? আমি সকালে, হ্যাঁ স্যার, আমি সকালে মার্কেটে ছিলাম, মার্কেটে। কাল সকালে তুমি বাজারে যাওনি, বরং হাইওয়ের পাশের ওই গলিটায় গিয়েছিলে। মোবাইলের লোকেশন তোমার দেখেছি আমি। তুমি মিথ্যা কথা বলছো। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না, আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি, ছেড়ে দিন আমাকে। ভালোভাবে বলছি, সব সত্যি কথা বলে ফেল। আমি সবকিছু সত্যি বলছি, আমাকে মারবেন না স্যার। হ্যাঁ স্যার, ওটা আমিই ছিলাম স্যার। তোমার সাথে আর একজন কে ছিল? বল। স্যার স্যার, এ ছিল আমার সঙ্গে। এটা কি বলছেন বাবু আপনি? আপনি আমাকে ফাঁসাচ্ছেন। আমি ওনার সাথে যাইনি। এই লোকটা মিথ্যে বলছে। তাহলে কাল রাতে জানলা দিয়ে বাড়ির ভিতরে কেন ঢুকছিলি? কৃষ্ণ, তুই তো অনেক বছর ধরে আমার এই বাড়িতে কাজ করছিস, তাই না? আরে রেনু, রেনু তো তোর চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে। তুই এই অসভ্যের মতো কাজ করেছিস। আমি সব সময় তোমাকে আমার বড় দাদার মতো ভেবেছি। বাবার পরে সব থেকে বেশি সম্মান আমি তোমাকেই দিয়েছি। কেন করেছো আমার সঙ্গে এটা? তোমাদের মতো লোকেদের জন্যই। মেয়েরা তাদের বাড়ি থেকে বেরোতে ভয় পায়। এই, তুই এরকম কেন করলি? বল। স্যার, রেনুকে আমার খুব ভালো লাগতো স্যার। সেদিন যখন কৃষ্ণ ওকে স্নান করার সময় দেখছিল, তারপর দরজা দিয়ে আমিও দেখি। আমি একদম পাগল হয়ে গেছিলাম। আমি নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না স্যার। আমি রেনুকে যেমন করে হোক পাওয়ার চেষ্টা করছিলাম স্যার। যে কোনো পরিস্থিতিতে আমি ওর সাথে। তারপরে আমি কৃষ্ণকেও ডেকে নিলাম। কৃষ্ণকে ডেকে নেওয়ার পরে আমি রেনুকে কিডন্যাপ করলাম। তারপরে সোমনাথের চেনটা জেনে বুঝে আমি ওখানে ফেলে রেখে আসি। ওই চেনটা আমাকে কৃষ্ণ সোমনাথের ঘর থেকে আমাকে চুরি করে এনে দিয়েছিল। ব্যাস, আমি রেনুকে পেয়ে গেলাম। নিয়ে চলো একে, চল। আমার ছোট বোনটা, আমি সব সময় তোকে ভুল বুঝেছি।
কখনো তোকে বোঝার চেষ্টা করিনি। আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা করে দে। বাবা, বাবা, তুমি কেন কাঁদছো? তোমার মেয়ে এতটাও দুর্বল নয়। তুমি তো আমাদেরকে শিখিয়েছিলে যে খারাপ সময় মানুষকে অনেক পরীক্ষা দিতে হয়, আর সেই সময় মানুষকে দুর্বল হয়ে পড়াটা উচিত নয়। বাবা, তুমি আমার শক্তি। মধু দিদি, কুমুদ দিদি, যদি তোমরা দুর্বল হয়ে পড়ো তাহলে আমি দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না। আমার জীবনে যে ঘটনা ঘটে গেল তা আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, বরং সেখানে আমার তোমাকে পাশে প্রয়োজন। বাবা, আমি তোর সঙ্গে আছি মা, আমি তোর সঙ্গে আছি, আমি তোর সঙ্গে আছি মা, আমি তোর সঙ্গে আছি মা। আমি, যার মেয়ে এতটা সাহসী তার বাবা কমজোর হয় কি করে? আমি তোর সঙ্গে আছি মা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, আমি করে দেখিয়েছি। তোমার মেয়ে হার মানেনি বাবা। হ্যাঁ মা, তুই করে দেখিয়েছিস, আমার মেয়ে করে দেখিয়েছে, আমার মেয়ে করে দেখিয়েছে। আমাদের বলা হয় অচেনা লোকেদের থেকে সাবধান থাকতে। অচেনা লোকেদের সঙ্গে বেশি মেলামেশা করা উচিত নয়, তাদের দেওয়া কোনো জিনিস খাওয়া উচিত নয়, তাদের উপর ভরসা করা উচিত নয়, কারণ তারা অচেনা লোক। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে অপরাধ কেবল অচেনা লোকেরাই নয়, বরং নিজের লোকেরাও হঠাৎ কোনো অপরাধ ঘটাতে পারে, যেমনটা এই কেসে হলো। 2016 এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সারা দেশে এক বছরে যত ধর্ষণের কেস ঘটেছে তার মধ্যে 90% ক্ষেত্রে অপরাধী মেয়েটির কোনো কাছের আত্মীয়, কোনো বন্ধু অথবা কোনো পরিচিত। এরকম আত্মীয়দের থেকে বা এমন পরিচিতদের থেকে সাবধান থাকা উচিত। আরেকটা জরুরি কথা যেটা আমাদের দেশে সবসময় দেখা যায়, সেটা হলো ধর্ষিতা মহিলাকেই অপরাধী হিসেবে দেখা হয়, যেন তার সঙ্গে ঘটা এই ঘটনার জন্য সে নিজেই দোষী। এতে কিন্তু তার ওপর খুব খারাপ প্রভাব পড়ে। আমাদের এই ভাবনাকে, এই দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। এটা আমাদের দায়িত্ব হওয়া উচিত যে আমরা সেই নিপীড়িতের হারিয়ে যাওয়া বিশ্বাসকে, তার মনের শক্তিকে আবার জাগিয়ে তুলি। এই গল্পটা ছিল রেনুর, কিন্তু এর থেকে আমরা সবাই শিক্ষা পেতে পারি। এই দুর্ঘটনার পরে রেনুর বাবা ভেঙে পড়েছিলেন, কিন্তু রেনু সাহস হারায়নি। ওর পরিবারের লোকেরা ওর পাশে ছিল। ও অপরাধীদের আইনের হাতে তুলে দিল, আর নিজের আইএএস অফিসার হওয়ার স্বপ্ন সেটাও সার্থক করল। ক্রাইম অ্যালার্ট রেনুর এই সাহসকে সম্মান জানায়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।